এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম। আজ আমরা এই ভিডিওতে জানব ভারতের সংবিধানের প্রস্তাবনা, এছাড়া 6টি মৌলিক অধিকার এবং 11টি মৌলিক কর্তব্য সম্পর্কে আমরা ডিটেলস জানব, যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে কোশ্চেন করেছে এবং তোমরা যে ইন্টারভিউ দেবে সেখান থেকে ওনারা কোশ্চেন করতে পারেন। সেই টপিকটা আজ আমি এই ভিডিওতে কভার করেছি, তো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড হিউম্যান রাইটস, ভারতের সংবিধান এবং মানবাধিকার। তাহলে আমরা ভারতের সংবিধান ব্যাপারটা কি? দেখো, কোনো একটি দেশ যে নীতি, আদর্শ এবং নিয়মাবলী মেনে পরিচালিত হয় তাকে সেই দেশের সংবিধান বলা হয়। বুঝতে পেরেছ? কোনো একটি দেশ যে নীতি, আদর্শ এবং নিয়মাবলী মেনে পরিচালিত হয় তাকে সেই দেশের সংবিধান বলা হয়। ঠিক আছে? দেখো, পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই তাদের নিজস্ব সংবিধান রয়েছে, যেমন আছে আমাদের দেশ ভারতবর্ষের। আর ভারতবর্ষের সংবিধান বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান, এটাও মাথায় রাখবে। ঠিক আছে? এরপরে দেখো, সংবিধান সম্পর্কে একটু বেসিক নলেজ নিয়ে নাও, যেখান থেকে কোশ্চেন আসবে আমি সেই জায়গাগুলোই কভার করেছি। ওকে, দেখো, প্রায় 200 বছর ধরেই ইংরেজ শাসকরা ভারতবর্ষকে শাসন করেছে। 200 বছর ধরে ইংরেজরা ভারতবর্ষকে শাসন করেছিল। ঠিক আছে? এই সময় ভারতের শাসন ব্যবস্থা ছিল অগণতান্ত্রিক, আর বর্তমানে ভারতের এখন শাসন ব্যবস্থা গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে ভারতের জনগণেই রাজা কে হবে এটা ঠিক করবেন। ঠিক আছে? আগে কি হতো, যে রাজা হতো তার ছেলেই রাজা হতো। ঠিক আছে? বংশ পরম্পরায় থাকতো, তো সেটা ছিল অগণতান্ত্রিক। তো এখন বর্তমানে আছে গণতান্ত্রিক। তো আবার ভালোভাবে দেখো, এই সময় ভারতের শাসন ব্যবস্থা ছিল অগণতান্ত্রিক। কখন? যখন ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত। ঠিক আছে? এরপরে দেখো, ইংরেজদের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের পূর্বেই, মানে ইংরেজদের হাত থেকে ভারত যখন ক্ষমতা নিয়ে নিল, ঠিক আছে, বা ইংরেজরা ভয় পেয়ে বা আমাদের কাছে যখন ওরা মাথা ঠেকিয়ে দিল এবং আমাদেরকে ভারতের সমস্ত কিছু দায় দায়িত্ব দিতে শুরু করলো, তখন তার আগে থেকেই ভারতের জাতীয় নেতৃত্ব স্বাধীন ভারতের শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক দেখো এবং জনস্বার্থবাহী বা কল্যাণমূলক করার জন্য এক সংবিধান রচনার প্রয়োজন অনুভব করেছিলেন। ঠিক আছে? তাহলে ভারত যখন ইংরেজদের কাছ থেকে নিজের দেশকে স্বাধীন করছিল, তখন অবশ্যই একটি সংবিধানের প্রয়োজন হচ্ছিল। সংবিধান না থাকলে তুমি কিভাবে বুঝবে যে কোনটা ঠিক, কোনটা ভুল, অপরাধী কোনটা, অপরাধ কোনটা, অপরাধ নয়, অপরাধীর শাস্তি কী, কিভাবে একটা দেশের নীতি মেনে দেশ এগিয়ে যাবে, সেটা তো দরকার। তো এখানে যারা সংবিধান রচনার প্রয়োজন অনুভব সেই সমস্ত ব্যক্তিরা করেছিলেন। ঠিক আছে? এই কারণে 1946 সালের মে মাসে ব্রিটিশ ক্যাবিনেট মিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণপরিষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে সংবিধান রচনার জন্য 1946 সালের মে মাসে ব্রিটিশ ক্যাবিনেট মিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণপরিষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে গণপরিষদ গঠন করার সিদ্ধান্ত কখন নেওয়া হয়? 1946 সালের মে মাসে। এই উদ্দেশ্যে 1946 সালের জুলাই মাসে ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রাদেশিক আইনসভায় যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে আইনসভা সদস্যগণের 284 জন সদস্যকে গণপরিষদে নির্বাচিত করেন। ঠিক আছে? তাহলে প্রথম গণপরিষদে কতজন সদস্য ছিল? টোটাল 284 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট যে গণপরিষদ কতজন সদস্যকে নিয়ে গঠিত হয়েছিল? উত্তর হবে 284 জন। গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল? উত্তর হবে 1946 সালে। এরপরে দেখো, সমগ্র ভারতের জন্য একটি শাসনতন্ত্র রচনা করাই গণপরিষদের মূল লক্ষ্য ছিল। প্রথমে বলেছিলাম যে সংবিধানের কি রচনা
উদ্দেশ্য কী ছিল, যে শাসনতন্ত্র, কিভাবে আমাদের দেশকে শাসন করা যাবে, ঠিক আছে, বা আমাদের দেশের নীতি কী হবে, আদর্শ কী হবে, কিভাবে দেশ পরিচালিত হবে। তো এটাই গণপরিষদের মূল লক্ষ্য ছিল। ওকে, তাহলে আমাদের গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে গঠিত হয়? দেখো, 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়। 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়। গণপরিষদ কিসের জন্য গঠিত হচ্ছিল? সংবিধান রচনার জন্য, ঠিক আছে। এরপর দেখো, জওহরলাল নেহেরু নতুন সংবিধানের লক্ষ্য কি হবে তার প্রস্তাব দেন। কে এই প্রস্তাবটা দিয়েছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপরে দেখো, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কে সভাপতি করে সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত একটি খসড়া কমিটি তৈরি হয়। তাহলে সংবিধানের খসড়া কমিটির সভাপতিকে? উত্তর হবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ঠিক আছে। এরপরে দেখো, 1946 সালের 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হন। তাহলে 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতিকে? স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। তাহলে দেখো, ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জির ডেপুটি চেয়ারম্যান। ডক্টর হরেন্দ্র কুমার হয় গণপরিষদের ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যানকে? ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জি। এবং ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি নির্বাচিত হন। ওকে, এরপর দেখো প্রস্তাবনা সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবে? তুমি বলবে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে, ঠিক আছে। এটাই আমাদের প্রস্তাবনা। এর থেকে আরও অনেক বড় আছে, কিন্তু সংক্ষেপে ছোট করে এভাবেই তোমরা বলবে, ঠিক আছে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে সার্বভৌম মানে কি, সমাজতান্ত্রিক মানে কি, ধর্মনিরপেক্ষ মানে কি, গণতান্ত্রিক মানে কি, সেটাও তোমাকে ওনারা জিজ্ঞাসা করতে পারেন। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ঠিক আছে সার্বভৌম মানে কি, তো সেটা তোমরা কিভাবে উত্তর দেবে দেখে নাও। দেখো, সার্বভৌম দেশ বলতে বোঝায় যে দেশ অভ্যন্তরীণ এবং বাইরের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ যে দেশ কোনো বৈদেশিক চাপের কাছে মাথা নোয়াবে না, নিজের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে। তার মানে কি, আমাদের দেশ কি করবে, কি প্ল্যানিং আছে, কি করতে চায়, এটা কোনো বৈদেশিক চাপের কাছে মাথা নোয়াবে না। প্ল্যান পরিকল্পনা অন্য দেশের কাছে নিতে পারে, কিন্তু কারো আদেশ শুনবে না। সে নিজে স্বাধীন এবং নিজের মতো করে সমস্ত কিছু পরিকল্পনা করবে, কোনো বৈদেশিক চাপের কাছে মাথা নোয়াবে না। এটার মানে হচ্ছে সার্বভৌম, ঠিক আছে। এরপরে দেখো, সমাজতান্ত্রিক মানে কি? সমাজতান্ত্রিক দেশ বলতে বোঝায় সেই দেশকে যে দেশের সমস্ত সম্পত্তির এবং দেশের ক্ষেত খামার কলকারখানা সবের মালিক ও পরিচালক হলো জনগণের পক্ষে রাষ্ট্র, ঠিক আছে। মানে সে দেশের সমস্ত সম্পত্তি, ক্ষেত খামার কলকারখানা সব কিছু, এভরিথিং, মালিক ও পরিচালক হলো জনগণের পক্ষে রাষ্ট্র, ঠিক আছে। এটার মানে হচ্ছে সমাজতান্ত্রিক। এরপরে দেখে নাও, ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ দেশ বলতে সেই দেশকে বোঝায় যে দেশের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার নিজ ধর্ম পালন করতে পারেন। মানে যে যার ধর্ম নিজের মতো করে পালন করতে পারে, ঠিক আছে। এখানে কেউ বাধা দেওয়ার কিছু নেই, ঠিক আছে। এবং সরকার কোনো ধর্মাবলম্বীকে বাড়তি কোনো গুরুত্ব বা সুবিধা দেয় না, কোনো ধর্মাবলম্বীকেই আলাদা কোনো সুযোগ বা সুবিধা বা গুরুত্ব দেবে না। সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখবেন, ঠিক আছে। আর সবারই নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে। এটার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। গণতান্ত্রিক বলতে কি বুঝবে? গণতান্ত্রিক দেশ বলতে সেই দেশকে বোঝায় যে দেশের সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। প্রথমে বলেছিলাম যে অগণতান্ত্রিক মানে
যেখানে তুমি নিজের থেকে রাজাকে ঠিক করতে পারবে না, ঠিক আছে, রাজা নিজের মতো করে রাজা হবে, তার ছেলে রাজা হবে, বংশ পরম্পরায় চলবে। আর গণতান্ত্রিক মানে সেই দেশের জনগণ তার রাজাকে নির্বাচিত করবে, যেটা এখন আমাদের স্বাধীনতার পর শুরু হয়েছিল নির্বাচন পদ্ধতি, ঠিক আছে, সেটাকেই গণতান্ত্রিক বলছে। জনগণ যদি চায় যে এ শাসন করুক তো এ শাসন করবে, জনগণ যদি না চায় তো সে শাসন করতে পারবে না, তাকে একটা টাইমের পরে তাকে ছেড়ে দিতে হবে শাসনভার। এটার মানে হচ্ছে গণতান্ত্রিক। আরও একটু দেখে নাও, অর্থাৎ যে দেশের সব কিছু জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের হয়ে পরিচালিত হয়, এগুলোই আমাদের প্রস্তাবনায় দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র বলতে কি বুঝবে? এই শব্দটি দ্বারা এমন এক গণতন্ত্রকে বোঝায় যেখানে জনসাধারণেই সাধারণতন্ত্রের উৎস, মানে জনগণই সর্বে সর্বা। এরপর আমরা জেনে নেব মৌলিক অধিকার। আমাদের সংবিধানে আমাদেরকে 6টা মৌলিক অধিকার দিয়েছে, মানে আমরা এগুলো করতে পারবো, কেউ আমাদের বাধা দিতে পারবে না, ঠিক আছে। কখনো কখনো মৌলিক অধিকারকে খর্ব করা হয়, কোনো অপরাধী যখন কোনো অপরাধ করে তখন তার খর্ব করা হয়। তাছাড়া আমরা এই 6টা ব্যাপার আমরা নিজেদের মতো করে সবসময় করতে পারি। আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে এবং 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো ফান্ডামেন্টাল রাইটস কি, আমরা এগুলো জেনে নেব। দেখো, যে কোনো রাষ্ট্রে নাগরিকের জীবন ও ব্যক্তিত্বের সার্বিক বিকাশের জন্য নির্দিষ্ট কতকগুলি অধিকারের সুরক্ষা একান্ত আবশ্যক। এই অধিকারগুলি মানুষকে মানুষের মর্যাদা দিয়ে সুষ্ঠু ও সভ্যভাবে জীবনযাপনে সাহায্য করে। তাহলে মৌলিক অধিকারগুলো কেন দেওয়া হয়েছে? সুষ্ঠু ও সভ্যভাবে জীবনযাপন করার জন্য, ঠিক আছে। দেখো, এই কথা মনে রেখে ভারতের সংবিধানের 3য় অধ্যায় 14 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে ভারতীয় নাগরিকের 6টি মৌলিক অধিকারের স্বীকৃতি উল্লেখ করা হয়েছে। তো কি কি আমাদের এই 6টি মৌলিক অধিকার? নাম্বার 1 হচ্ছে সাম্যের অধিকার, ঠিক আছে। তো সাম্যের অধিকার মানে কি দেখে নাও। সাম্যের অধিকার বলতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার, ঠিক আছে। মানে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার। ধরো তুমি রাজনৈতিক ব্যাপারে তুমি রাজনৈতিক নেতা হতে চাইছো বা রাজনীতি করতে চাইছো, এক্ষেত্রে কোনো ভেদ বিভেদ নেই, তুমি চাইলেই যেতে পারো। অর্থনৈতিক ক্ষেত্রে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, তুমি তোমার মতো করতে পারো, যে কোনো কিছু করতে পারো। সামাজিক, সমাজের সমস্ত জায়গায় তুমি তোমার মতো করে থাকতে পারো, ঠিক আছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সকল নাগরিকের সমান অধিকার। এমন নয় কেউ ধনী তার অধিকার বেশি, কেউ গরিব তার অধিকার কম, ঠিক আছে। আমাদের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। এরপরে দেখে নাও স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে অনেকগুলো স্বাধীনতা দেওয়া হয়েছে। তো কি কি অধিকার দেওয়া হয়েছে এগুলো দেখে নাও। নাম্বার 1, বাক্য মত প্রকাশের অধিকার, মানে কথা বলার অধিকার। তুমি সব রকম বক্তব্য তুমি রাখতে পারো, কথা বলতে পারো, কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপরে দেখো শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। ধরো তুমি কোথাও কোনো আন্দোলন করছো, প্রোটেস্ট করছো, তো শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে তুমি কিন্তু করতে পারো। এমন নয় তুমি অস্ত্রশস্ত্র নিয়ে কারো বিরুদ্ধে আন্দোলন করছো বা, ঠিক আছে, কিন্তু শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার তোমাকে দেওয়া হয়েছে, যেটা আমাদের গান্ধীজি করেছেন, অনেক আন্দোলন করেছেন শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে, ঠিক আছে। এই অধিকারটাই আমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে দেখো সমিতি বা সংগঠনের অধিকার। তুমি সমিতি বা সংগঠনের অধিকার সবাইকে দেওয়া হয়েছে। সমিতি মানে বোঝো, ঠিক আছে। একদম ভালোভাবে যদি বুঝতে চাও দেখবে ক্লাবও একটা সমিতি। তো এই সমিতি বা সংগঠন গড়ার অধিকার দেওয়া হয়েছে। ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার। তুমি ভারতবর্ষের সমস্ত কোণায়, সমস্ত জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারো, ঠিক আছে। কোনো স্টেট তোমাকে বাধা দিতে পারবে না যে তুমি কেন এই স্টেটে এসেছো। ওয়েস্ট বেঙ্গল, যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যে কোনো স্টেটে যেতে পারে, যে ওই স্টেটের মানুষ আমাদের স্টেটে আসতে পারে, এটা সর্বত্র চলাফেরা করার অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকার। তুমি যে কোনো জায়গায় জমি কিনে বসবাস করতে পারো, যে কোনো জায়গায়, ওকে। এফে আছে বৃত্তি, উপজীবিকা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। সবাইকেই ব্যবসা বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছে। এবং শোষণের বিরুদ্ধে প্রতিকারের অধিকার।
তোমাকে যদি কেউ শাসন বা শোষণ করে তার বিরুদ্ধে বা তার এগেনস্টে প্রতিকারের অধিকার তোমাকে দেওয়া হয়েছে। এমন নয় যে তুমি মুখ বুজে সহ্য করবে, যেই হোক তোমাকে যদি কেউ শাসন করে শোষণ করে তো তুমি তার এগেনস্টে প্রোটেস্ট করতে পারো, ঠিক আছে, প্রতিকার করতে পারো। যে কোনো ধরনের শোষণের বিরুদ্ধচারণের অঙ্গীকার ভারতের সংবিধানে রয়েছে। তো এটা আমাদের 3 নম্বরের স্বাধীনতার অধিকার ছিল। স্বাধীনতা কী কী স্বাধীনতা দেওয়া হয়েছে সেগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ধর্মাচরণের অধিকার। ধর্মাচরণের অধিকার বলতে আমরা কি বুঝব? ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার আদর্শ রক্ষা করা ও বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্প্রীতি বজায় রাখা। তার মানে কি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবার মধ্যে একটা সম্প্রীতি, ভাই ভাই, এটা বজায় রাখা এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শ রক্ষা করা, ঠিক আছে। যে তুমি অন্য কোনো ধর্মকে ছোট করলে বা ওই ধর্মের উপরে তুমি হামলা করলে এইসব নয়, সকল ধর্ম সমান এবং অন্য ধর্মাবলম্বীদের উপরেও তোমার একটা ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম থাকা দরকার, ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। তোমার শিক্ষা নেওয়ার অধিকার আছে, তোমার জ্ঞান অর্জনের অধিকার সংবিধান দিয়েছে এবং সংস্কৃতির অধিকার, তুমি তোমার মতো করে সংস্কৃতির এবং শিক্ষার অধিকার নিতে পারো। এরপর হচ্ছে সাংবিধানিক প্রতিকার এর অধিকার। এই 6টা অধিকার আমাদেরকে সংবিধান থেকে দেওয়া হয়েছে। এরপরে দেখো মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যগুলো কি কি এবং 11টা যে মৌলিক কর্তব্য রয়েছে এই মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে জেনে রাখো। এখান থেকেও কোশ্চেন করতে পারে যে কী কী মৌলিক কর্তব্য রয়েছে, তুমি উত্তর দেবে 11টা, তখন বলবে 2 থেকে 3টে মৌলিক কর্তব্য বলো। তো জেনে রাখো, যে কোনো গণতান্ত্রিক দেশের সার্বিক উন্নতির জন্য সে দেশের নাগরিকের কিছু কর্তব্য পালন করা প্রয়োজন। তো আমাদের দেশ ভারত, আমরা ভারতের জনগণ, তো আমাদের দেশের জন্য কিছু মৌলিক কর্তব্য রয়েছে যেগুলো করা দরকার, প্রত্যেকটা নাগরিকের করা দরকার কর্তব্য। তো 42তম সংবিধান সংশোধনীর দ্বারা নাগরিকের মৌলিক কর্তব্যগুলি সংযোজন করা হয়েছে। তাহলে কততম সংবিধান সংশোধনের দ্বারা এই মৌলিক কর্তব্যগুলি সংযোজন করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনের দ্বারা। এবং সংবিধানের 4th অধ্যায় 51 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। সংবিধানের 4th অধ্যায় 51 অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো কি কি এই মৌলিক কর্তব্য, কোনগুলো তোমার প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মেনে চলা উচিত বা এই কর্তব্য পালন করা উচিত? দেখো, নাম্বার 1 হচ্ছে সংবিধান মেনে চলা। তোমাকে সবসময় সংবিধান মেনে চলতে হবে, সংবিধান যা বলেছে সেইগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এবং সংবিধানের সকল আদর্শ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা। তাহলে সংবিধানের সকল আদর্শ, আমাদের ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা আমাদের ভারতের নাগরিকের কর্তব্য, ঠিক আছে। নাম্বার 2, যে মহান আদর্শ আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল তা অনুসরণ করা, ঠিক আছে। তাহলে আমাদের একটা আদর্শ, জাতীয় সঙ্গীত জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল, তা আমাদেরকে অনুসরণ করে চলে যেতে হবে, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। যারা যেভাবে স্বাধীনতাকে অর্জন করেছিল সেই আদর্শকে আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে। নাম্বার 3, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা, ঠিক আছে। ভারতকে কখনো খণ্ড করা চলবে না, ঠিক আছে, ভাগ করা চলবে না যে এটা আমার ওটা তোমার, এরকম নয়। সব সময় অখণ্ড ভারত, এই দায়িত্ব আমাদের সকল নাগরিকদের কেন দায়িত্ব? ধরো নাগরিকরাই যদি চায় যে আমি এর থেকে এখন অনেক প্রবলেম হচ্ছে, ছোট ছোট জায়গায় ঝামেলা হচ্ছে, তারা বলছে আমরা আলাদা স্টেট, আমরা আলাদা দেশ, এটা যেন না হয়। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা সকল নাগরিকের প্রয়োজন, যারাই ভারতের মধ্যে ভারতের ভূমিতে রয়েছে। এরপরে দেখো, আহ্বান জানানো হলে, মানে ডাকা হলে, এখানে আহ্বান জানানো হলে দেশের প্রতিরক্ষা ও জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগ করা। যদি তোমাকে ডাকা হয় তাহলে দেশের প্রতিরক্ষা, মানে দেশকে রক্ষা করার জন্য এবং জাতীয় সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। প্রতিরক্ষা বলতে ধরো পাকিস্তান ভারতকে অ্যাটাক করেছে, এমন কোনো প্রবলেম হলো যে আমাদের ভারতের নাগরিকের সহযোগিতা আমাদের সরকারের প্রয়োজন হয়, ঠিক আছে, তো সেই সময় আমাদের সেই জায়গায় যাওয়া উচিত। আর আমাদের সব সময় কন্টিনিউয়াসলি
জাতীয় সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করা প্রয়োজন। ঠিক আছে। নাম্বার 5-এ দেখো, ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক পার্থক্য অতিক্রম করে ভারতের জনগণের মধ্যে সমন্বয় ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। ঠিক আছে, মানে ধর্মীয়, ধরো আমার ধর্ম বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, হিন্দু যাই হোক, অন্য কোনো ধর্মের সাথে আমার ভ্রাতৃত্ববোধ রাখা দরকার। ভাষাগত বিভেদ হলো তাকে আমাকে ভাই মনে করতে হবে, ভারতের নাগরিক মনে করতে হবে, যে উনি ভারতের মধ্যে অনেক ভাষাভাষীর মানুষ রয়েছে, তা বলে তাকে আমরা আলাদা ভাববো না, ডিফারেন্ট ভাববো না। সেও ভারতীয়, আমিও ভারতীয়, একটাই পরিচয় আমাদের যে আমরা ভারতীয়। তাহলে ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় ডিফারেন্ট থাকুক, ভাষাগত ডিফারেন্ট থাকুক, আঞ্চলিক পার্থক্য অতিক্রম করে, এইসবকে ছেড়ে ভুলে ভারতের জনগণের মধ্যে, সকলের মধ্যে সমন্বয় ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং নারীর মর্যাদাহানির আচরণ পরিত্যাগ করা। এর মানে কি, যে সকল কাজ বা কর্মের জন্য কোনো নারীর মর্যাদা হানি হতে পারে সেই রকম কোনো আচরণ আমাদের করা চলবে না, সেই আচরণ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ওকে, এটা 5 নাম্বার ছিল ভারতের নাগরিকদের কর্তব্য। 6-এ দেখো, আমাদের মিশ্র সংস্কৃতি। মিশ্র সংস্কৃতি বলতে কি বোঝো তো? সব জায়গায় আলাদা আলাদা সংস্কৃতি সবার। পশ্চিমবঙ্গের একটা আলাদা সংস্কৃতি, এখানে আলাদা মেলা হয়, আলাদা গান হয়, অন্য কোনো স্টেটের আলাদা গান, আলাদা সংস্কৃতি। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয় বলে সব স্টেটে দুর্গাপূজা হয় না, তো এটা আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ছে। তো আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তা রক্ষণাবেক্ষণ করা, মানে সকল স্টেট, সকল রাজ্য, সকল মানুষ, সকল জাতির সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা এবং তা রক্ষণাবেক্ষণ করা, মানে অন্য সংস্কৃতিকেও তোমাকে রক্ষার দায়িত্ব নিতে হবে। নাম্বার 7-এ রয়েছে বন, হ্রদ, নদী, বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা। আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, বন, হ্রদ, নদী, নদী সংস্কার করতে হবে, গাছ লাগাতে হবে, বন্যপ্রাণীর প্রতি আমাদের ভালো দৃষ্টি দিতে হবে। এমন নয় যে বন্যপ্রাণীকে আমরা শিকার করলাম, মেরে ফেললাম, তাদের উপযোগী বাসস্থানকে আমরা নষ্ট করে দিলাম, এমন করা চলবে না। তার উন্নতি সাধন করা এবং সমস্ত রকম জীবজন্তুর প্রতি আমাদেরকে সদয় হতে হবে। ঠিক আছে। এরপরে দেখো, বৈজ্ঞানিক মানসিকতার বিকশিত করা। বৈজ্ঞানিক মানসিকতা বলতে নাগরিকদের সবসময় একটা সৃষ্টিশীল, তৈরি কোনো নতুন জিনিস আবিষ্কারের মানসিকতাকে কিন্তু বিকশিত করা প্রয়োজন। এমন নয় যে তুমি জন্মেছ এভাবে মরে গেলে, নতুন কিছু সৃষ্টির পথে তোমাকে সবসময় এগোতে হবে। ঠিক আছে। নাম্বার 9, জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং শপথপূর্বক হিংসার পথ পরিহার করা। আমাদের ভারতের জাতীয় সম্পত্তিকে রক্ষা করা আমাদের কর্তব্য এবং শপথের সাথে হিংসার পথ পরিহার করা। আমরা হিংসাকে একদম ভুলে যাব। ঠিক আছে, হিংসা, কাটাকাটি, মারামারি, এইসব সব কিছু ভুলে আমরা ভালোর পথে এগোবো। ঠিক আছে, হিংসার পথ আমাদেরকে পরিহার করতে হবে। হিংসা নয়, শান্তি চাই। এরপরে দেখো 10 নাম্বার, জাতি। কোনো জাতি, এখানে কোনো জাতি হবে, কোনো জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরের সতত উন্নতি লাভ করে সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সর্বপ্রকার প্রচেষ্টার দ্বারা সকল ক্ষেত্রে উৎকর্ষ সাধনের চেষ্টা করা। ঠিক আছে, তাহলে কোনো জাতি উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরের সতত উন্নতি লাভ করে সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সর্বপ্রকার প্রচেষ্টার দ্বারা সকল ক্ষেত্রে উৎকর্ষ সাধনের চেষ্টা করা। এমন যে অন্য জাতির আমরা পা ধরে টানলাম, ঠিক আছে, এটা একটা প্রবাদ আছে যে কেউ উপরে উঠলে তাকে পা ধরে টেনে নিচে নামালাম, এটা নয়। সমস্ত জাতি, সমস্ত নাগরিক, সকল মানুষের উন্নতি এবং তার উৎকর্ষের জন্য আমাদেরকে সবসময় উৎকর্ষ সাধন করা দরকার, তাদেরকে আরও এগোনোর পথে এগোতে দেওয়া দরকার। ঠিক আছে। নাম্বার 11 নম্বর কর্তব্য হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য প্রত্যেক পিতামাতা, অভিভাবক শিক্ষার সুযোগ দিতে দায়িত্ববান হবেন। মানে আমরা অনেক সময় দেখি অনেক শিশুরা শিক্ষা নেয় না, তারা অন্য পথে যাচ্ছে, কলকারখানায় কাজ করছে, তারা পড়াশোনা করছে না। এটা কিন্তু চলবে না। এটা মা বাবা, অভিভাবকদের একটা দায়িত্ব যে 6 থেকে 14 বছর, এমনকি এটা সরকারেরও দায়িত্ব সবসময় 6 থেকে 14 বছরের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। তো 11টাই ছিল আমাদের মৌলিক কর্তব্য। এখান থেকে তোমাদের কোশ্চেন হবে, অবশ্যই তোমরা এই ব্যাপারটা ভালোভাবে নোট করো। 1 থেকে 2বার ভালোভাবে দেখলেই তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরে যাবে। এমন নয় যে
সব কিছু ঠিকঠাকভাবে একদম পাই টু পাই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। শুধু দেখে যাও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই এই জায়গা থেকে কোশ্চেন ওনারা তোমাকে করতে পারে। দেখো, সবার কোশ্চেন আলাদা আলাদা হয়, ওনারা এমন না আজ যে কোশ্চেনটা করেছে কাল সেটা করবে, কিন্তু এই টপিক থেকে তোমার কোশ্চেন হলে হয়ে যেতেও পারে, আর সেখানে তোমাকে উত্তর দিতে হবে। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তো অবশ্যই নোট করো এবং ভালোভাবে পড়ে যাও এবং ভালোভাবে ইন্টারভিউ দাও। আমি নেক্সট ভিডিওতে বা আপকামিং ভিডিওতে আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও দেবো, যে ভিডিওগুলোতে তোমাদের হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।